টিএমসি অর্ধেক আসনও পাবে না। টিএমসি বিজেপির থেকে অনেক কম আসন পাবে। যেখানে বেশি ভোট পড়ার একটা কারণ, যারা ক্ষমতায় আছে তাদেরকে ক্ষমতাচ্যুত করার ইঙ্গিত। দ্বিতীয় দফায় আরো বেশি ভোট পড়ার সম্ভাবনা আছে। বিজেপি যদি গোটা 40-50 আসন পেয়ে যায় তাহলে ক্ষমতায় চলে আসার সম্ভাবনা আছে। অর্থাৎ রাজ্যে শাসক দলের পরিবর্তনের সম্ভাবনা আছে। বিজেপি 100-র কাছাকাছি পাবে যদি 100 না পায়, আর তৃণমূল 50-ষাটের বেশি পাবে না। কি বলছেন স্যার? কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা সেঞ্চুরি করে ফেলেছি, 12টার পরে কথা হবে। রেজাল্টটা বের হতে দিন না, তারপরে কথা বলবেন উনি কত সেঞ্চুরি করেছেন। সেটা আতঙ্কে ভুগছেন, হারার ভয় মমতা ব্যানার্জির। অতএব তিনি এখন মাথার আর ঠিক রাখতে পারছে না। আগের বার যার কাছে হেরেছেন তিনিই তো এখানে বিরুদ্ধে প্রার্থী আছেন, এবং উনি আবার হারার ভয় করছেন। ভবানীপুর মমতা ব্যানার্জি। তো মমতা ব্যানার্জি যদি ভবানীপুরে যেতেনও, তারপরে যদি টিএমসি সংখ্যাগরিষ্ঠ না পায়, তাহলে সেটা হবে পলিটিক জাস্টিস, যে মমতা ব্যানার্জি আর ক্ষমতায় থাকতে পারবেন না। এরকম একজন দুর্নীতিপরায়ণ মহিলা, যিনি এখানকার প্রশাসনটা শেষ করে দিয়েছেন, যেখানে শিক্ষা ব্যবস্থা শেষ করে দিয়েছেন, তাকে যদি ক্ষমতাচ্যুত করা হয় তাহলে সেটা পলিটিক জাস্টিস হবে। ভবানীপুরে এবার অনেক ভোটারের নাম বাদ গিয়েছে, তার মধ্যে কয়েক হাজার মৃত ভোটারের নামও আছে। এই মৃত ভোটারের ভোট যদি শাসক দলের লোকেরা না দিতেন, তাহলে তারা ভোটার তালিকা সংশোধনের বিরোধিতা করতেন না। অস্তিত্বহীন লোকের নাম বাদ গিয়েছে। তো এই অস্তিত্বহীন লোকের ভোট যদি শাসক দলের লোকেরা না দিতেন, তাহলে তারা এই ভোটার তালিকা সংশোধন কাজের বিরোধিতা করতেন না। কাজেই এদের নাম বাদ দেওয়ার ফলে এই যে ভোট রিগিং করা তুলনায় অনেক কঠিন হয়ে গেছে। তাকে জিততে হলে অনেক বেশি রিগিং করতে হবে, এবং সেটা যদি না সম্ভব হয় তাহলে তার হারার সম্ভাবনা আছে। দেখুন প্রদীপ, আপনি ঘরে দেখেছেন কিনা, যখন শেষ হয়ে যায় সবকিছু, তো নেভার আগে একটু দপদপ করে, তারপরে শেষ। আমি জানি না মমতা ব্যানার্জি দুবারই সেঞ্চুরি করবেন, মানে 200-র উপর। মোট সিট তো 294টা, উনি 294-এর বেশি পাবেন এরকম তো বলছেন না। দেখুন আমি কেন এরকম কথা বলছি, শুধু টিএমসি দাবি করেনি যে আমরা 100-র বেশি পাবো, বিজেপিও দাবি করেছে। তাহলে ভোট হয়েছে 152 সিটে, যদি উভয় দলের দাবি মেনে নেওয়া যায় তাহলে 100-100-200, তাহলে 200-র বেশিটা আসলে 152 থেকে কি করে আসবে? অতএব রাজনৈতিক নেতাদের এসব দাবি সাধারণ লোকদের উজ্জীবিত রাখার জন্য, সত্যি কথা নয়। আর দ্বিতীয়ত, আমি যেখানে ভোট হয়েছে যেসব কেন্দ্রে, একটা কেন্দ্রে আমিও ভোটার ছিলাম এবং ভোট দিতে গিয়েছিলাম, এবং কয়েকদিন ছিলাম সেখানে। লোকজনের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে, এই ট্রেনে যাওয়া থেকে শুরু করে ভোট দেওয়ার আগে পর্যন্ত, ভোট দিয়ে ফিরে আসার সময় কথাবার্তা হয়েছে। আমি সেগুলো যদি বাদও দিই, আগে যে কথাবার্তা হয়েছে সেটা ঠিক থাকলে যে কেন্দ্রগুলোতে ভোট হয়েছে সেখানে টিএমসি অর্ধেক আসনও পাবে না। বলছেন আপনি? আমি আমার ধারণার কথা বলছি, অনেক সময় আমাদের বিশ্লেষণ মেলে না, এটাও ঠিক, কিন্তু আমার ধারণা টিএমসি বিজেপির থেকে অনেক কম আসন পাবে যেখানে কেন্দ্রগুলোতে ভোট হয়েছে। এবং যে কেন্দ্রগুলোতে ভোট হয়েছে সেখানে সিপিএম বা কংগ্রেস, এই পার্টিগুলোরও কয়েকটা সিট পাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় স্যার তিনি বলছেন যে প্রথম দফায় যে ভোটদান হলো, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যারা ভোট দিত না, এই যে 92% ভোটদানের হার আমরা দেখলাম, যে রেকর্ড একদম। 2011 সেটাও ছিল আরেকটা পরিবর্তনের নির্বাচন, কিন্তু সেখানে আমরা দেখেছিলাম যে 84% মতো ভোটার, মানে টোটাল ভোটদানের পার্সেন্টেজটা সেই রকম ছিল, হারটা। এবারে দেখা গেল 92%। আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যারা ভোট দিত না তারা ভোট দিচ্ছেন। স্যার আমি আপনার কাছে স্পেসিফিক জানতে চাইবো, আপনি একজন আইপিএস অফিসার হিসেবে একাধিক নির্বাচন আপনি দায়িত্ব পালন করেছেন, স্যার এই যে প্রথম দফায় রেকর্ড ভোটদান, এটা কিসের ইঙ্গিত স্যার? দুটো ইঙ্গিত। একটা, সাধারণভাবে যাদের জেতার সম্ভাবনা থাকে না সেই পার্টির সমর্থকেরা অনেক সময় ভোট দিতে যায় না, কিন্তু যখন তারা সেই সব পার্টি জেতার সম্ভাবনা দেখেন তারা ভোট দিতে চায়।
অর্থাৎ বেশি ভোট পড়ার একটা কারণ যারা ক্ষমতায় আছে তাদেরকে ক্ষমতাচ্যুত করার ইঙ্গিত। দ্বিতীয়, এটা একটা কারণ যে আমার কথা বলে যে মনে হয়েছে, আমি যে ট্রেনে ভোট দেওয়ার জন্য যাচ্ছিলাম সেই ট্রেনে ওই গুজরাট বা অন্যান্য স্টেট থেকে যে পরিযায়ী শ্রমিকরাও ফিরছিলেন। তো তাদের সঙ্গে কথাই আমি এটা বুঝেছিলাম যে তাদের কিছু অংশ লোকের মধ্যে এরকম ধারণা হয়েছে যে এই এসআইআর নিয়ে অনেকের নাম যে কাটা যাচ্ছে, তারা যদি ভোটটা না দেন তাহলে তাদের নামটা কাটা যেতে পারে। তো এটা একটা বেশি ভোট পড়ার একটা কারণ। আহ, বাংলার প্রথম দফার এই যে একটা ম্যাজিক ফিগার যে দেখা গেল 90% বেশি ভোটদানের হার, দ্বিতীয় দফায় কি তার থেকেও বেশি ভোট পড়বে বলে আপনি মনে করছেন? প্রথম দফার যে ভোটারদের ব্যবহার দেখা গিয়েছে, তাতে দ্বিতীয় দফায় আরো বেশি ভোট পড়ার সম্ভাবনা আছে। কারণ এই দ্বিতীয় দফার মানুষরা যে দক্ষিণের এবং বিশেষ করে কলকাতার, এখানে তো তারা অনেক বেশি সচেতন মানুষ আছেন। তারা যদি ভোট দেন, তারা ভোট দিতে আগে যেতেন না কেন? যে বোমা পড়ছে, গুলি চলছে, এর মধ্যে সত্যিই শান্তিপ্রিয় লোকদের পক্ষে গিয়ে ভোট দেওয়া অসুবিধা। তো এবার সেটা অনেকটা কম, কিছু হয়েছে কিন্তু অনেকটা কম। অতএব এবার এইসব লোকেরা বেশি করে ভোট দেবেন বলে আমার ধারণা, এবং সেটা যদি হয় তাহলে এখানে ভোটের পার্সেন্টেজ বাড়বে। হুম। স্যার, আমি বলবো যেভাবে নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ রোড শো হোক কিংবা জনসভা, যেভাবে ভিড় উপচে পড়ছে, এটা ঠিক কিসের ইঙ্গিত? দেখুন, ভিড় উপচে পড়া সমর্থনের ইঙ্গিত, কিন্তু যাদের টাকা পয়সা আছে তারা লোক ভাড়া করেও আনতে পারে। আপনারা জানেন, ভোট পেতে হলে বুথ লেভেলে সংগঠন থাকতে হবে, এবং সেখানের ভোটাররা তাদের যাদেরকে ভোট দিতে চাইছেন তাদেরকে যদি বুথে নিয়ে এসে ভোট দিয়ে নেওয়া যায়, দিয়ে নেওয়া বলতে আমি প্রভাবিত করে দেওয়ার কথা বলছি না, তারা যাতে নিজেদের বাড়ি থেকে বুথে আসতে পারে এবং বুথে ঢুকতে পারে এবং ভোট দেওয়ার পর বাড়ি গিয়ে সেখানে নিরাপদে থাকতে পারে, এই ব্যবস্থার কথা বলছি। সেটা যদি করা যায়, একমাত্র তখনই সেখানে সেই পার্টির প্রার্থীর জেতার সম্ভাবনা থাকে। আপনি একটা নিরাপত্তা বলয় সুনিশ্চিত করার কথা বলছেন। একদিকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী, বর্তমান সিটিং চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো বলছেন গণতন্ত্রের বিগেস্ট উৎসব, বড় উৎসব, তাতে সামিল হয়ে আসুন ভোট দিন। নরেন্দ্র মোদীরা বলছেন, অমিত শাহ বলছেন, কেন্দ্রীয় নেতারা বলছেন আসুন ভোট দিন, সিপিআইএম বলছেন আসুন ভোট দিন। আপনি স্যার কিসের এত আশঙ্কা করছেন? আচ্ছা, এই যে 23 সালে পঞ্চায়েত ভোট হয়েছে, আমি একটা শেষের শুরু বলে বই লিখেছি। সেই বইয়ে আমি 64 জন লোকের তালিকা দিয়েছি যারা এই ভোটের সময় নিহত হয়েছেন, কোন পার্টির, কারা তাদেরকে হত্যা করেছে এবং কেন হত্যা করেছে, সে ব্যাপারগুলো আমি ওখানে লিখেছি। তো তাতে দেখুন, এই 64 জন লোকের হত্যা যদি উৎসব হয়, তাহলে নরহত্যা উৎসব হতে পারে কি? এটা গণতন্ত্রের কলঙ্ক, এটা গণতন্ত্রের যাকে বলে অ্যান্টিথিসিস, এটাকে গণতন্ত্রের উৎসব বলা যায় না। আরে, গুন্ডা লাগে লক্ষণ করছেন আর এটা উৎসব? উনার উৎসব হতে পারে, যারা খুন হচ্ছে তাদের উৎসব এটা হতে পারে না, যাদের পরিবারের লোকজন খুন হচ্ছে তাদের উৎসব হতে পারে না। তারা লোকটা খুন করে যেন তেন প্রকারে ভোটে জিতে ক্ষমতায় থাকছেন, তাদের উৎসব হতে পারে? এই যে পঞ্চায়েত ভোটে 64 জন খুন হয়েছেন, তখন তো কেন্দ্রীয় নির্বাচন কমিশন ছিল না, রাজ্যের নির্বাচন কমিশন, রাজ্যের পুলিশ ভোট করিয়েছে, এক দফাতে ভোট করিয়েছে। তাহলে এখানে যে লোক খুন হয়েছে, প্রত্যপক্ষ না হলে পরোক্ষভাবে তো মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হিসেবে দোষী, তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত, তার সাজা হওয়া উচিত। স্যার, আমি বলবো আপনার মতে ঠিক কি হতে চলেছে এই 142টা আসনে, ওভারঅল কি হতে চলেছে আমাকে যদি একটু বলতেন। 142টা আসনে বিজেপি যদি গোটা 40-50 আসন পেয়ে যায়, তাহলে ক্ষমতায় চলে আসার সম্ভাবনা আছে, অর্থাৎ রাজ্যে শাসক দলের পরিবর্তনের সম্ভাবনা আছে। মানে এখানে বেশি আসন পেতে হবে না, মেজরিটি আসন পাওয়ারও দরকার নেই, কিন্তু একটা সাইজেবল আসন যদি বিজেপি পেয়ে যায় তাহলে তাদের ক্ষমতায় চলে আসার সম্ভাবনা আছে। শাসক দল, তারা 15 বছরের গভর্নেন্স, তারপরে এই কথা।
তো এর আগে তো অন্য শাসক দল ছিল, তারা ক্ষমতা থেকে গিয়েছেন কিনা? তো এই শাসক দলের কি আছে যে তারা চিরকাল ক্ষমতায় থাকবে, তারা ক্ষমতায় থেকে যাবে না? আর এরা যত দুর্নীতি করেছে, এরা যত অব্যবস্থা করেছে, রাজ্যের কোনো শাসক দল এতটা করেনি। অতএব আমার ধারণা ভোটাররা এবার এদেরকে বিদায় করবে, যারা শাসন ক্ষমতায় আছেন রাজ্যে। আমি একটা কথা বলবো আপনার কাছে, আমি একটা স্পেসিফিক উত্তর একটু নেব। সেটা হচ্ছে প্রথম দফায় যে 152টা আসনে নির্বাচন হলো, তাতে তৃণমূল কংগ্রেস বা বিজেপি কে কত আসন পেতে পারে বলে দেখুন, বিজেপি 50-60 পাবে না, বিজেপি 100-র কাছাকাছি পাবে যদি 100 না পায়, আর তৃণমূল 50-60-এর বেশি পাবে না। কি বলছেন স্যার? কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে আমরা সেঞ্চুরি করে ফেলেছি, 12টার পরে কথা হবে। রেজাল্টটা বের হতে দিন না, তারপরে কথা বলবেন উনি কত সেঞ্চুরি করেছেন সেটা। উনি সেঞ্চুরি, যদি 20টাই উনার সেঞ্চুরি হয় তাহলে আমার কিছু বক্তব্য নাই, কিন্তু 100টাই যদি সেঞ্চুরি হয়, আমি বলছি 152টার মধ্যে কিছুতেই হবে না। আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য সভা থেকে স্যার চলে যাচ্ছেন, নেমে যাচ্ছেন, মানুষকে বলে যাচ্ছেন যে আমার বাটন নাম্বার 2 ভবানীপুরবাসীকে 2 নম্বরে ভোটটা আপনারা দেবেন, ক্ষমতায় আমরাই আসবো। এটা কিসের আস্ফালন? কি আস্ফালন না, আতঙ্কে ভুগছেন, হারার ভয় মমতা ব্যানার্জির। অতএব তিনি এখন মাথার আর ঠিক রাখতে পারছে না। এখন একটা মিটিং এ আমি টিভি চ্যানেলে দেখছিলাম, উনি বলছেন যে আপনারা জোড়া ফুলকে ভোট দেবেন না। মমতা ব্যানার্জি নিজে মুখে বলছে, প্রকাশ্য মিটিং এ, তারপরে বলছেন না না বাংলা হয়েছে। তার মানে মাথার অবস্থা আপনি চিন্তা করুন। একদম প্রকাশ্য সভা থেকে নেমে যাচ্ছেন, মানুষকে বলে যাচ্ছেন বারংবার যে ওগুলো সিম্প্যাথির জন্যে, ওগুলো যাতে লোক তাকে কিছু ভোট দেয়, না হারায়। মানে আগের বার যার কাছে হেরেছেন তিনিই তো এখানে বিরুদ্ধে প্রার্থী আছেন, এবং উনি আবার হারার ভয় করছেন। ভবানীপুর মমতা ব্যানার্জি। একটা একটা কথা বলবো স্যার, এই যে 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপির সম্ভাবনা নিয়ে উচ্ছ্বসিত আরএসএস, এ রাজ্যে জয়ের দোরগোড়ায় বিজেপি, এমনই জানালো আরএসএস তার কেন্দ্রীয় নেতৃত্বকে। কি বলবো? দেখুন, তারা একটা আলাদা সংগঠন, তারা বিজেপির সমর্থন করতেই পারে, বিজেপির ভালো চাইতে পারে, তারা যদি এতে আশাবাদী হন, আমার কিছু বক্তব্য নেই। কিন্তু যদি এটা হয়, এর দায় কিন্তু মমতা ব্যানার্জির। মমতা ব্যানার্জি এখানে দুর্নীতি একটার পর একটা করে প্রশাসনকে দল ও দাসে পরিণত করে বিরোধীদের তাদের রাজনৈতিক কার্যকলাপ করতে না দিয়ে এই অবস্থার সৃষ্টি করেছেন। বিজেপি যেহেতু কেন্দ্রে ক্ষমতায় আছে এবং তারা অর্থশালী দল, ফলে তারা এখানে কিছুটা কাজ করতে পেরেছেন। কিন্তু যাদের এরকম অর্থ নেই, কেন্দ্রে ক্ষমতায় নেই, তারা এখানে রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারেনি, ফলে এই অবস্থার সৃষ্টি হয়েছে। হ্যাঁ, যেমন সিপিএম, এমনকি কংগ্রেসও এখানে আপনি দেখুন যে কোনো রাজনৈতিক কার্যকলাপ সেভাবে করতে পারেনি, তাদের বিরুদ্ধে যেভাবে দমন পীড়ন করা হয়েছে। তো ফলে এখানকার লোকেরা মমতা ব্যানার্জিকে ভোট দিতে চাইছে না। তো তার পরিবর্তে কাকে ভোট দেবে, তো সেখানে চলে আসছে যারা, তারা জিতবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের 2026-এর নির্বাচনে ক্ষমতাচ্যুত হওয়াটাই কি পলিটিক জাস্টিস? দেখুন, মমতা ব্যানার্জি যদি ভবানীপুরে হারেন, তারপরেও যদি তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, তাহলে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে। যেমন নন্দীগ্রামে হারার পরও তো, আগের বার তো নন্দীগ্রামে হারার পর তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন, যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন তখন এমএলএ ছিলেন না। তো এবারও সেরকম হতে পারে। তো মমতা ব্যানার্জি যদি ভবানীপুরে জেতেনও, তারপরে যদি টিএমসি সংখ্যাগরিষ্ঠ না পায়, তাহলে সেটা হবে পলিটিক জাস্টিস, যে মমতা ব্যানার্জি আর ক্ষমতায় থাকতে পারবেন না। এরকম একজন দুর্নীতিপরায়ণ মহিলা, যিনি এখানকার প্রশাসনটা শেষ করে দিয়েছেন, যেখানে শিক্ষা ব্যবস্থা শেষ করে দিয়েছেন, তাকে যদি ক্ষমতাচ্যুত করা হয়, তাহলে সেটা পলিটিক জাস্টিস হবে। স্যার আমি বলবো যে ভয়ঙ্কর খেলা হবে
4 তারিখ মনে থাকে যেন। জয় বাংলা। ভোটারদের ভয় দেখাচ্ছে বাইক বাহিনী, একদম ভিডিও প্রকাশ্যে চলে এসেছে। পরপর 4-5টা বাইক, প্রতিটি বাইকে 2-3 জন করে, কারো মাথায় নেই হেলমেট। পাড়ার গলি দিয়ে যাওয়ার সময় চিৎকার করে বলছে যে কথা তারা, সে কথা রীতিমতো ভিডিও, সেই ভিডিও বার্তা প্রকাশ্যে চলে এসেছে। অভিযোগ ঠিক এইভাবেই বাইক বাহিনী সারাক্ষণ সাধারণ ভোটারদের হুমকি দিয়ে যাচ্ছে, ভয় দেখাচ্ছে। আজ থেকেই একাধিক বাইক চলাচলে নিষেধাজ্ঞা, সিঙ্গেল বেঞ্চের নির্দেশে কিছুটা বদল। কি নির্দেশ ডিভিশন বেঞ্চের? কি বলবেন স্যার, এই যে বাইক নিয়ে একটা তরজা, অনেকে অবশ্য বলেছেন যে বেশ কিছু লোক আছেন যারা রাইডার্স আছেন, যারা জীবিকা নির্বাহ করেন, অনেকগুলো বিষয় এসছে। আপনি কিভাবে দেখছেন এই যে সুপ্রিম কোর্টের একটা সিঙ্গেল বেঞ্চের রায় রয়েছে, যেভাবে প্রকাশ্যে ভিডিও আসছে স্যার, যে বাইক নিয়ে হুমকি, সেখানে বাইকের ওপর নিষেধাজ্ঞা, কিভাবে দেখছেন? দেখুন, এটাও তো ঘটনা যে রাজনৈতিক দলের লোকেরা বাইক বাহিনীর লোকদের রাজনৈতিক সন্ত্রাসের জন্য ব্যবহার করেন, এবং সেটা ভোটের আগের দিন বা ভোটের দিনও করেন। তো সেখানে কিছু নিষেধাজ্ঞা যদি করা হয়, তাহলে আমি এটার বিরোধিতা করতে পারি না। কারণ আমি ব্যক্তিগতভাবে দেখেছি এই মোটরসাইকেল মিছিলের অপব্যবহার কিভাবে করা হয়। হ্যাঁ, যাদের এই বাইক নিয়ে চলাচলের উপজীবিকা নির্বাহ করে, শর্ত দিয়ে তাদেরকে ব্যবহার করতে দেওয়া হোক, তাহলে তো যে অভিযোগটা উঠছে সেটা উঠবে না। দ্বিতীয় দফার ভোটের মুখে দক্ষিণ 24 পরগনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানে গড়ে নজরদারির দায়িত্বে পাঠানো হলো উত্তরপ্রদেশের নামকরা আইপিএস অফিসার অজয় পাল শর্মাকে। তিনি এনকাউন্টার স্পেশালিস্ট হিসেবে বিবেচিত উত্তরপ্রদেশে। এবারে বলবো, আমি একটা প্রশ্ন করব, যে নির্বাচন কমিশনের নির্দেশে তাকে পুলিশ অবজারভার হিসেবে নিয়োগ করা হয়েছে, এবার কি আমরা অন্য ছবি দেখতে পাবো? আমার বক্তব্য, ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারে, তার ব্যবস্থা নির্বাচন কমিশন যদি করে, আমি তার সমর্থক। কিন্তু নির্বাচন কমিশন যদি কোনো বেআইনি কাজ করে, তাহলে আমি তার সমর্থক না, আমি তার বিরোধিতা করব। এই যে অজয় পাল শর্মাকে অবজারভার করে পাঠানো, এতে কি মানে ভোটারদের কি ভোটাররা ডিভিডেন্ড পাবেন, এক্সট্রা কিছু ডিভিডেন্ড পাবেন? কারণ একজন এনকাউন্টার স্পেশালিস্ট, সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়, যেখানে সেটা তো আমরা জানি হাই ভোল্টেজ কেন্দ্র অন্যতম, তো সেখানে যে অজয় পাল শর্মাকে একটা প্ল্যান্ট করা, সেটা কিভাবে দেখবেন? দেখুন, এনকাউন্টার যে অর্থে আপনারা সাংবাদিকরা ব্যবহার করেন, সে অর্থে কিন্তু বেআইনি। এনকাউন্টার করার কোনো নির্দেশ দেয় না আইন, বা অনুমোদনও করে না। তো কি করে এনকাউন্টার করে? আইনে আছে যে কোনো আসামি যার সাজা মৃত্যুদণ্ড হতে পারে, মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে, সে যদি পালায়, তো তাকে ধরার জন্য গুলিও ব্যবহার করা যাবে। এবং আর একটা আইন আছে যে বাহিনীর লোকেদেরও আত্মরক্ষার অধিকার আছে। এই দুটো আইনের সাহায্যে মিথ্যা প্রয়োগ করে রাদার এনকাউন্টার করা হয়। এনকাউন্টার গণতন্ত্রে অনুমোদন করা যায় না। কোনো লোক অপরাধ করলে বিচার করে তার সাজা দেওয়া হোক, কিন্তু বিচার না করে মেরে ফেলা, সেটাই একটা অপরাধ, তার বিচার হওয়া উচিত। আমি একদম শেষে চলে এসেছি। আমার শেষ কয়েকটা প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে 29 তারিখের ভোট কি স্যার শান্তিপূর্ণ হবে বলে আপনি মনে করছেন? গতকাল রাত থেকে যেভাবে বিভিন্ন এলাকায় অশান্তির খবর আসছে, যেমন জগদ্দলে গুলি, বোমা বিস্ফোরণ, রীতিমতো গুলিবিদ্ধ জওয়ান, কি বলবেন? দেখুন, প্রথম দফার ভোটে হিংসা অনেক কম হয়েছে, কিন্তু হিংসা হয়নি তা নয়। আমি তো বললাম যে আমি আমি যে কেন্দ্রে ভোটার, সেখানেও হিংসা হয়েছে। বিধানসভা কেন্দ্রে সেখানেও হিংসা হয়েছে, এবং তার পরবর্তীকালে যেভাবে উত্তাপ বেড়েছে এবং নেতারা যেসব কথাবার্তা বলছেন উত্তেজনাপূর্ণ, তাতে 29 তারিখের নির্বাচনে হিংসা হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। স্যার, ভুয়ো ভোট দিলে 1 বছরের জেল নির্দেশ কমিশনের, এরপরেও কি ছাপ্পা ভোট এই 142টা কেন্দ্রে আটকানো যাবে বলে আপনি মার্ডার করলে ক বছরের জেল হয়? 1 বছর তো নয়, মৃত্যুদণ্ড হতে পারে। মৃত্যুদণ্ড আটকাতে পেরেছে কি মার্ডার করাকে? কারণ অপরাধীরা জানে
যে আমাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করতে হলে আমাদেরকে অ্যারেস্ট করতে হবে, আমাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে হবে, আমাদেরকে কোর্টে হাজির করতে হবে, আমাদের বিরুদ্ধে সাক্ষী জোগাড় করতে হবে, সে সাক্ষীকে ঠিকভাবে সাক্ষ্য দিতে হবে, এবং তারপরে আমরা যদি সেটাকে অপ্রমাণ না করতে পারি, মানে বিয়ন্ড রিজনেবল ডাউট যাকে বলে, প্রমাণ হয় যে আমি অপরাধ করেছি, একমাত্র তখনই সাজা হবে। আরে প্রথমে তো পুলিশ কেস করবে কিনা, দ্বিতীয়ত তো পুলিশ তদন্ত করবে কিনা, তারপরে তৃতীয়ত পুলিশ যদি তদন্ত করে চার্জশিট দেয়, যিনি পিপি আছেন শাসক দলের নেতা, তিনি সেই প্রমাণগুলো জজ সাহেবের কাছে তুলে ধরবেন কিনা, আবার সেই জজ সাহেব যিনি আছেন তিনি ভালো পোস্টিং এর জন্য বা রিটায়ারমেন্টের পর পোস্টিং এর জন্য ঠিকমতো বিচার করবেন কিনা, এত সবের পর তার সাজার সম্ভাবনার কথা আসছে। সেই জন্য আমাদের এখানে অপরাধীদের খুব কম সাজা হয়, যার জন্য অপরাধীরা ভয় পায় না। আমি বলবো রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস শুভেন্দু অধিকারী, ভবানীপুরে কে জিতবে বলে আপনার ধারণা? আমার ধারণা মমতা ব্যানার্জির হেরে যাওয়ার সম্ভাবনা আছে ভবানীপুরে। কেন? কারণ ভবানীপুরে এবার অনেক ভোটারের নাম বাদ গিয়েছে, তার মধ্যে কয়েক হাজার মৃত ভোটারের নামও আছে। এই মৃত ভোটারের ভোট যদি শাসক দলের লোকেরা না দিতেন, তাহলে তারা ভোটার তালিকা সংশোধনের বিরোধিতা করতেন না। অস্তিত্বহীন লোকের নাম বাদ গিয়েছে, তো এই অস্তিত্বহীন লোকের ভোট যদি শাসক দলের লোকেরা না দিতেন, তাহলে তারা এই ভোটার তালিকা সংশোধন কাজের বিরোধিতা করতেন না। কাজেই এদের নাম বাদ দেওয়ার ফলে এই যে ভোট রিগিং করা তুলনায় অনেক কঠিন হয়ে গেছে, তাকে জিততে হলে অনেক বেশি রিগিং করতে হবে, এবং সেটা যদি না সম্ভব হয় তাহলে তার হারার সম্ভাবনা আছে। আপনি যখন এই কথা বলছেন, একদম শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী এই নির্বাচনে ভবানীপুরে, সেই শুভেন্দু অধিকারীকে নিশানা করে এবং রাজ্যের বিরোধী দলনেতা এই মুহূর্তে শুভেন্দু অধিকারী, সেই শুভেন্দু অধিকারীকে নিশানা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভবানীপুরটা ভবানীপুর, কলকাতার ভোট ভোট আর তোমার নন্দীগ্রামের লুট করে ভোট আলাদা। তারপরে তিনি বলছেন মুখে নাম নিই না, শুধু মিথ্যে সবসময় অভিষেককে গালাগাল দেয়, ওর পায়ের যোগ্য নয়। আজ বলেই দিলাম, আগে অভিষেকের সঙ্গে লড়, তারপর আমার সঙ্গে আয়। একদম মমতা বন্দ্যোপাধ্যায় এইরকম কথা বলছে। তো মমতা ব্যানার্জি তো এটা বলেননি যে অভিষেক আমার থেকে বড় নেতা। তো শুভেন্দু অধিকারী তো নন্দীগ্রাম থেকে ভবানীপুরে ওনার সঙ্গে লড়তে এসছেন, তো তা থেকে ওনার স্বাদ মেটেনি। বলছেন অভিষেকের সাথে লড়, আগে এতদিন মুখে নাম নিই না, তারপরে আমার সাথে আয়। অভিষেককে হারালে হারা, তাহলে ও যাবে, তাহলে আমি থাকবো। তো তো শুভেন্দু অধিকারী কি দায় পড়েছে যে উনাকে রেখে অভিষেককে হারাতে যাবে? শুভেন্দু অধিকারী তো উনাকেই হারাতে চাই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পায়ের নখের যোগ্য না শুভেন্দু অধিকারী, তা তো উনি তো কোন ছাড়। দেখুন, মমতা ব্যানার্জি এটা বলেছেন যে 2 বছর বয়স থেকে তার ভাইপো মিছিল করছেন। 2 বছর বয়সে কোনো বাচ্চা হাঁটাচলা করতে পারে? তো সেই মমতা ব্যানার্জি কি বলেছেন সে কথায় তো গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। উনার মুখে যা আসে বলে দেন, এটা মনে এসছে বলে দিয়েছেন। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, পদ্মপুকুরে জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন গতকাল ওড়িশা থেকে 300 কোটি টাকা নিয়ে ঢুকেছে, কালো স্করপিও গাড়িতে আনা হয়েছে, পুলিশ আটকায়নি, বস্তিগুলিতে যাবে, 5,000 টাকা করে দেওয়া হবে, একটি জায়গায় টাকাও বিলি করেছে, তারা বলছে টাকা নেবে, ভোট দেবে না, কোন জায়গায় আমি বলবো না, কি বলবেন? তো উনাকে যখন এতটা বলেছেন যে টাকা নেবে কিন্তু ভোট দেবে না, তাহলে তো ওনার সুবিধা, লোকগুলো টাকাও পেয়ে যাবে, ভোটও উনি পেয়ে যাবে। বলছেন বিজেপি থেকে এরকম প্রচার করা হচ্ছে যে টাকা নেবে কিন্তু ভোট দেবে না, আর প্রচুর টাকা ছড়াচ্ছে বিজেপি। বিজেপি ছড়াচ্ছে, আর তারা মমতা ব্যানার্জিকে ভোট দেবে, এই তো। না না, একদম উড়িষ্যা থেকে মুখ্যমন্ত্রী বলছেন যে গতকাল উড়িষ্যা থেকে 300 কোটি টাকা নিয়ে ঢুকেছে, কালো স্করপিও গাড়িতে টাকা আনা হয়েছে, পুলিশ আটকায়নি, বস্তিগুলোতে যাবে, ওই টাকা 5,000 টাকা করে দেওয়া হবে। এই মুহূর্তে এ রাজ্যের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী কে? তো তাহলে কালো স্করপিও গাড়িতে যখন নিয়ে টাকা ঢুকেছে, পুলিশকে ডাইরেকশন দিয়ে সেই গাড়িতে মমতা ব্যানার্জি আটকাননি কেন? তাহলে মমতা ব্যানার্জি তো অপরাধ করেছেন, মমতা ব্যানার্জির সাজা হওয়া উচিত। আপনি খেয়াল করুন,
এই যে শওকত মোল্লা প্রকাশ্য সরকারি সভা থেকে বলেছিলেন যে তুই বোমা বাঁধিস, তো যে বোমা বাঁধে পুলিশ মন্ত্রী তাকে কি করা উচিত? এর আগে তিনি 16 সালে এমএলএ ছিলেন, আর 18 সালে এই কথা বলছেন তখন এমএলএ। উনার এমএলএ বোমা বাঁধেন উনি বলছেন, অন্য লোকের কথা বলছেন। আর যদি উনি জানেন যে বোমা বাঁধেন তাহলে তো পুলিশ মন্ত্রী হিসেবে ওনার উচিত ওনাকে পুলিশ হাজতে আগে রাখা, তারপর কোর্টে পাঠানো। উনি করেছেন কি? উনি তো তাকে আবার টিকিট দিয়েছেন, এমএলএ করেছেন, এবার টিকিট দিয়েছেন। তাহলে যে লোকটা বোমা বাঁধেন তাকে যদি উনি টিকিট দেন, তাহলে উনি তো বোমা বাঁধার সমর্থক তো, অন্তত পক্ষে নিজেও যদি বোমা না বাঁধেন, বোমা বাঁধান তো। যদি সে লোককে দিয়ে তিনি না বাঁধান, তাহলে সেই লোক বোমা বাঁধার পর টিকিট পায় কি করে? মমতা বন্দ্যোপাধ্যায় স্যার একটা কথা বলছেন, আমার একদম শেষে চলে এসেছি আমি, যে রীতিমতো হুঙ্কার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যাচ্ছে যে তৃণমূল আসছে, তৃণমূল জিতছে, বাংলা জিতবে, আর বিজেপিকে শূন্য বানাবো, আর বাংলায় জেতার পরে দিল্লিতে ওদের রাজনীতিতে খতম করে দেবো। উনি সারা দুনিয়ার সবকিছু খতম করে দেবো বলেননি তো। দেখুন প্রদীপ, আপনি ঘরে দেখেছেন কিনা, যখন শেষ হয়ে যায় সবকিছু, তো নেভার আগে একটু দপদপ করে, তারপরে শেষ। তো এটা আপনি পরিষ্কার বুঝতেই পারেন। একটাই প্রশ্ন আপনার কাছে, আমি চটিচাটা পুলিশ হয়ে বলছি এই সরকারের পতন দরকার, ভোটের আগে বিস্ফোরক কলকাতা পুলিশের এক কর্মী, কি বলবেন? তিনি যদি পুলিশের কাজে কর্মরত থাকেন তাহলে তিনি একথা বলতে পারেন না, কারণ আমাদের কন্ডাক্ট রুলস অনুমোদন দেয় না কোনো সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে বলতে পারে না। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল স্যার, কলকাতা পুলিশ, যে কলকাতা পুলিশ বিভিন্ন সময় সমালোচনায় উঠে এসেছে, ডি আন্দোলন নিয়ে কলকাতা পুলিশকে বলা হচ্ছে। কারণ আছে, কারণ কলকাতা পুলিশের একজন ডেপুটি কমিশনার অফ পুলিশ প্রকাশ্য মিটিং এ একটা পার্টিকে ক্ষমতায় রাখার কথা বলেছেন, তারপরে তিনি চাকরি কাজে বহাল আছেন। তো এখন যদি এই কনস্টেবলের বিরুদ্ধে তিনি কোনো ব্যবস্থা নিতে যান, এই উদাহরণ দিয়ে তো বেঁচে যাবেন। আজকে পুলিশের যে এই এই ভূমিকা, এই স্বতন্ত্রতা, এই এই বার্তা কিভাবে দেখছেন স্যার, কোথায় যাচ্ছে? আমি আবারও বলছি, শুধু পুলিশ নয়, কোনো সরকারি কর্মচারীর পক্ষে, কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কথা বলার অধিকার নাই ওই পদে থেকে। তাতে দিতে পারেন না, দিচ্ছেন সেটা লোকে কিভাবে নেবে অন্য কথা। আমি বলছি আমাদের দেশের আইন অনুসারে এটা দেয়া যায় না।